শুভ সন্ধ্যা। আমি অনুপ মণ্ডল আপনাদের সামনে এসেছি একটি বিশেষ সাক্ষাৎকার নিয়ে। মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকার, দ্য অনুপ মণ্ডল টক শো সিজন 1। আজকে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব। আমাদের মধ্যে রয়েছেন লালন সাধক, লালন সঙ্গীতের শিল্পী কৃষ্ণ গোপাল বিশ্বাস। তার কণ্ঠে আমরা লালনের কথা শুনবো রবীন্দ্রনাথের কথা। আপনারা থাকুন, দেখতে থাকুন মুখোমুখি সাক্ষাৎকার। মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকারে আমরা পেয়েছি আজকে বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী এবং লালন গবেষক এবং লালন সাধক বলা যেতে পারে। তার সম্বন্ধে আমরা জানবো এক এক করে। আমাদের মধ্যে রয়েছেন কৃষ্ণ গোপাল বিশ্বাস। হ্যাঁ, কৃষ্ণ গোপাল বিশ্বাস মহাশয়, আপনি প্রথমে বলুন যে এই যে লালন চর্চা আমরা শুনছি, লালন নিয়ে আমি আপনার থেকে অনেক কিছু জেনেছি লালন বিষয়ে। আর আপনি প্রথম লালন কিভাবে আপনার জীবনে আসলো, লালন রবীন্দ্রনাথ কিভাবে আসলো? নমস্কার। দেখো অনুপ, আমি আমার ছোটবেলায় তখন জ্ঞান বুদ্ধি ভালো আর কি, আমাদের গ্রামের বাড়ি থেকে একটা ফকির আসতেন। তিনার নাম হচ্ছে নিয়ামত ফকির। তিনি ডুগি আর একতারা নিয়ে ভিক্ষা করতেন আর শুধু লালনের গান গাইতেন। বাহ! লালনের গান গাইতেন কিসব গান? হৃদয় স্পর্শ করা গান, সহজে আমত মানুষ তত্ত্ব। হ্যাঁ, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবি না মানুষের দর্শন। সহজ মানুষ ভুজে দেখনারে মন দিব্য জ্ঞান। আবার মাঝে মাঝে কোনো সময় উনি গৌ সুন্দরের যে নদীয়ার ভাব নিয়েও উনি বলতেন। আমি তখন একটু মৃদু মৃদু হাসতাম আর মনে করতাম এ বুড়ো কি বলে। আর ওই বুড়ো তখন বলে, দাদু কিছুদিন পরেই তোর এই কথা ভিতরে জাগবে, আমি তখন চলে যাবো আর আমাকে পাবি না। তুই এখনো তোর সময় আছে, এখন তুই এই লালনের সম্বন্ধে চিন্তা কর। এইভাবে দাদু বলতেন। আর ওই ভিক্ষা করে কোনো জায়গায় খেজুর বা আম পাইতেন, আমাদের দিতেন, মানে ফল তেলে পাতেন। আর ফকির সাহেব উনি আমার দাদু হইতো আর আমি হইতাম না। বলতো, দেখ এই যে গান গাচ্ছি, মুসলমানের ছেলে, আমি এসে ফকির, নামাজ পড়ি না, কিন্তু এই সহজে আমার লালন সাইজি মাটির গান, এই যে সহজ মানুষ বুঝে দেখ না রে মন দিব্য গানে। হ্যাঁ, জাত গেল বলে একই আজব কারখানা, সত্য বল সুপথে চল। আবার আমাদের হিন্দুদের কথা বলতো যে বলতে এনেছেন এক নবীন গুড়া, নতুন আইন নদীয়াতে, বেদ বিধি সব দিচ্ছে দুষে, সেই আইনের বিচার মতে। সাতবার খেয়ে একবার চান, অসাধ্যকে সাধ্য বিধান, বিলাসছে গৌর পথে ঘাটে। আবার কোন সময় নবুয়াত বিলাত করতেন, এমন দিন কি হবে রে আর, ক্ষুধা সেই করে গেল, রাসুল রূপে অবতার, আদমের রুহু সেই। এইরকম তিনি গান গেতেন। আর আমি আস্তে আস্তে মনে করতাম, তাই তো, এই মুসলমান এই বয়সে এই ফকির ডুগি একতারে দিয়ে এত সুন্দর গান, হৃদয়কে স্পর্শ হয়ে যাচ্ছে। আমি কোনো সময় উনাকে এত তুচ্ছ করছি, তবু আমার ভিতরে মানে হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে যে না, আর একবার এই গান শুনি। কিন্তু উনার আমি তখন এত বুঝি না, তখন আমার বয়স এই 10 থেকে 12 বছর বয়স। কিন্তু এই ফকির আসতেন আমাদের বাড়ি, খুব সুন্দর চুল দাড়ি, বিরাট একদম রবীন্দ্রনাথের মতন ডুগি বাজাতেন, এত সুন্দর ডুগি একতারা দিয়ে গান গাতেন। আর আমি আস্তে 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 ওই ফকির চলে গেলে ঘরের ভিতরে বসে আমি চিন্তা করতাম যে ফকির এত চাল ডাল ফল পেলে পারে আমাদের দিয়ে যায়। আর দাদুকে আবার আমরা এই লালনের গান, এই বুড়ো তুমি
কি বলো, এই যে কিছুই বুঝি না। বলে বাবা বুঝবি, আমি চলে গেলে পরে কিছুদিন পর আস্তে আস্তে। তার মানে ওই যে হুম, ভদ্রলোক বা যে ফকির, সেই আপনার প্রথম গুরু, লালনের প্রথম গুরু বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আপনার আমি যেমন আমি আমি আপনাকে দর্শকদের বলি, আমার লালনের ভাবধারা বা রবীন্দ্রনাথের যে ভাবধারা, আমি কিন্তু কৃষ্ণগোপাল বিশ্বাসের কাছ থেকেই পেয়েছি। তিনি আমার গুরু গোসাই। আমি সেটা জনসম্পর্কে এবং সবাই জানেন যে অনুপ মণ্ডল কৃষ্ণ গোসাইয়ের শিষ্য। তো যাই হোক, সেটা প্রাসঙ্গিক কথা নয়, আমরা আবার লালনে আসব। আপনার দেখতে পাচ্ছি আপনার এই যে, এটা তো একটা দোকান, একটা ক্ষৌরকর্মের দোকান, আপনি ক্ষৌরকর্মের সঙ্গে নিযুক্ত রয়েছেন, কাজই শ্রেষ্ঠ। কিন্তু কাজের সঙ্গে সঙ্গে আপনার যে লালন চর্চা, এই যে দর্শকদের দেখাই, এখানে একটা লেখা রয়েছে, পাখি কখন যেন উড়ে যায়, বিশ্ববাউল মহাত্মা লালন ফকিরের বাণী। তো এই যে পাখি কখন যেন উড়ে যায়, এই বিষয়ে আপনি একটু আলোচনা করুন। দেখো অনুপ, হুম। 21,600 বার এই শ্বাস প্রশ্বাস নাসিকাতে যাওয়া আসা করে। তাই সাইজেই সেই মানুষ বললেন, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। বাহ, সাধু সাধু। সে কি সামান্য চোরা, হুম। তারে ধরবি কোনা কাঁদতে। পাতালে চোরের নহর দেখায় আসমানের উপর, তিন তারে হচ্ছে খবর, শুভ শুভ জগমতে। আমার সাইজি বললেন, সাধু এটা সাধু। সাইজের কথা। তবে আমি এই ভাবধারা নিয়ে আস্তে 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 এই সাইজের এইসব মনের কথা, মাটির কথা, হৃদয়ঙ্গম কথা, দেহের কথা আমার এই হৃদয় স্পর্শ হয়ে কর্ণকুহরে যখন আমার গেল, তখন আস্তে 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 আমার সাইজের প্রতি আমার একান্ত চিত্ত মন আকুলতা হয়ে গেল, ব্যাকুলিত হয়ে গেল সাইজের প্রতি। তখন আমি এই লালন ভাবনা, কাজে কর্মে, যেতে ঘাটে পথে এইরকম করতে 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 একদিন মনে বললো যে তাহলে আমিও একটু গান বাজনা শেখবো, করবো, হুম বা হুম ভালো একটা গায়কের কাছে যাব, যে কিছু যদি মানে আমি গাইতে না জানি, তবু যদি আমার দুটো কথা সাহিত্যের হুম হুম কথা হুম, বলে যদি রাইট। মনের আবেগ, আমার মনের আবেগ যদি মেটে। হুম। দর্শকদের এই এই মুহূর্তে আমি একটু বলি, কৃষ্ণ গোসাই রয়েছেন, সেটা হলো, আমরা তাকে লালন সাধক উপাধি প্রদান করেছি মনের মানুষ একাডেমি থেকে। তাকে আমরা নানা জায়গায় লালন সাধক হিসাবেই আহ, গ্রহণ করি। তো এবং এই এই মুহূর্তে লালন ফকিরের 100 গান তার মুখস্থ এবং ঠোঁটস্থ। আমার উপমহাদেশে বা বাংলাদেশে বা ভারতে আমার কোথাও জানা নেই যে একজন 100 গান তার কিভাবে মুখস্থ বা ঠোঁটস্থ। এটা কিন্তু আমাদের কৃষ্ণ গোসাইয়ের একজন লালন সাধক হিসাবে, লালন সাধকের যে উপাধি, সেটা একদমই প্রাপ্য। কারণ লালনের গান অনেকেই খাতা দেখে, অনেকেই মোবাইল দেখে গায়। আপনি যে এই 100 গান মুখস্থ করে রেখেছেন, সেটা আপনার স্মৃতিশক্তির একটা বাহবা। সেই বিষয়ে আপনি বলুন যে 100 গান আপনি কিভাবে মনে রাখেন, বা আপনার এই ভাবটা কিভাবে আসে, আগে তরঙ্গায়িত কিভাবে হয়। মানে আমি আপনার কবিতা 108 লাইনের কবিতা, কবর কবিতা শুনেছি, লালনের গান শুনেছি, ভাগবত কথা শুনেছি। তো এই যে লালনের 100 গান আপনার মুখস্থ এবং সুরতাল লয়ে আপনি গাইতে পারেন, সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন। যাই হোক, দেখো অনুপ, আমার সাইজি এমন কিছু লিখেছেন, আমার মতন আমার মতন অধম তার ভাষার মানে একটা ওয়ার্ড সারা জীবন চেষ্টা করলেও করতে পারবো না। অতএব আমি সহজ সরল যেসব গানগুলো আমার সাইজের, এমন এমন গান আছে সেসব কেউ ব্যাখ্যা করতে পারবে না, বড় বড় ডিগ্রিধারী লোক। আমি পারবো না, কেউ যদি করলে করতে পারে, আমি পারবো না। কিন্তু সহজ সরল পথের যে মানে সহজ সুরের যে মানে যে সুন্দর সাইজের রূপ বর্ণনা করে যে লিপিকাবদ্ধ করে যে গানগুলো গেয়েছেন, হৃদয়কে স্পর্শ করেছেন, সেসব গান সহজ মানুষ গুরু নিষ্ঠাদার সর্বসাধন সিদ্ধি হয় তার। নদী কিংবা বিল বাউল খাল, সর্বস্থানে একই এক দল,
একা মেরে সাই ফেরে সর্বদাই, মানুষে মিশি হয় বেদ বেদান্তা, নিরাকার জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে সে, যেজন দিব্যজ্ঞানী হয় সেই জানতে পায় কলিযুগে হয় মানুষ অবতার। বাহ, সাধু সাধু হ্যাঁ, সাধু। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের ধন নিকটে পায়, শিরার সাই ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান খুলিস না আর, ভবে মানুষ গুরু নিষ্ঠা যায়, সর্বসাধন সিদ্ধি হয় তার, সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যায়, ভবে মানুষ গুরু নিষ্ঠা যায়। সাধু সাধু। এবার আমরা অন্য প্রসঙ্গে যাব। আমরা আমরা রয়েছি মনের মানুষ লোক সংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকার দ্য অনুপ মণ্ডল টক শো সিজন 1-এ। আজকে আমরা পেয়েছি বিশিষ্ট লালন সাধক কৃষ্ণগোপাল বিশ্বাস মহাশয়কে, তার কথা আমরা শুনছি। এবার আপনি তো, আপনার বাড়ি তো নদিয়া জেলার কল্যাণপুরের গ্রামে, কল্যাণপুরের যে চককৃষ্ণপুর, তাই তো? কিন্তু আপনার, আমি অন্তত 25 বছর দেখছি আপনি এই রঘুনাথপুর অঞ্চলে নানা জায়গা দোকানপাট করে আপনার ক্ষৌর কর্মকার, যে ক্ষৌর কাজ আর কি, যাকে বাংলায় যাকে বলা হয় প্রামাণিকের কাজ, সেটা আপনি করেন, এটা আপনার পেশা, সেটা দিয়ে আপনার রুজি রোজগার চলে। এবং এই গ্রামেই রঘুনাথপুর লালন মেলা এবার 10ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। 2014 সালে এই লালন মেলার স্থাপন হয় এবং আপনি সেই মেলার প্রতিষ্ঠাতা সদস্য এবং মেলা কমিটির একজন কর্মকর্তা। এই যে রঘুনাথপুরে লালন মেলা তৈরি হলো, এবং অনুপ মণ্ডল সম্বন্ধে আমি আমার নিজের বড়াই করছি না, তবুও একটা ভূমিকা রয়েছে রঘুনাথপুর লালন মেলার জন্য। আপনার শিষ্য হিসাবে আপনার লালন মেলা সম্বন্ধে এবং আপনার ভূমিকা, এই তিনটে মিক্সচার করে আপনি একটু আলোচনা করুন যে রঘুনাথপুরের লালন মেলাটা কিভাবে শুরু হলো। নমস্কার, নমস্কার। দেখো অনু, এই রঘুনাথপুর একটা মাটির জায়গা, তাই আমরা এই রঘুনাথপুর কয়েকটা ব্যক্তি বিশিষ্ট, মানে পাগল, কয়েকটা পাগল, বিশিষ্ট না পাগল, অদ্ভুত, কারো বা আমি বা তুমি একজন নিজে, তোমাকে আমরা জড়িয়ে নিয়েছি, অনুপ মণ্ডলকে, গোবিন্দ মণ্ডল, গোবিন্দ মণ্ডল, তারপর সুকুমার সাই, সুকুমার সাই, রঞ্জিত সাই, এর মতো সাই, এইরকম এই গ্রামে এই যে মাটির যে একটা গন্ধ, মানে সুন্দর, বা এরা এই লালনের প্রেমিক ভক্ত, এদের লালনের কথা, লালনের গান, লালনের চিন্তা এদের ভিতরে সবসময় থাকে। এইবার গোবিন্দ মণ্ডল, তার একটা প্রাক্তন নদীর কূলে তার পৈতৃক সম্পত্তি সামান্য একটু ছিল, কিরণ স্মৃতি মহাশ্মশান আর কি। স্মৃতি মহাশ্মশান, তা সেই জায়গায় ছিল চিকন দুটো রড, 4টে, তাতে একজন কি দুজন মানে বোধহয় ওই জায়গা রাখা হয়েছিল, দাহ কর্ম করা হয়েছিল। তারপরে ওই জায়গায় জঙ্গল থাকে। তা আমরা এই রঘুনাথপুর কয়েকটা মানে ভক্ত মিলে এক জায়গা হয়ে চিন্তা ভাবনা করলাম যে আমরা এই রঘুনাথপুর একটা সুন্দর জিনিস সৃষ্টি করে দাও। তার কারণ, যেমন স্বামীজি বলেছেন যে পৃথিবীতে এসে একটা দাগ রেখে দেওয়া, একটা দাগ রেখে দেওয়া। তা সেই দাগটা কি, যাতে মানুষ আসা যাওয়া করবে। যেমন জীবনানন্দ দাস বললেন যে বাংলার মাটি অফুরন্ত, মানে কবি যাবে আসবে, মানুষ যাবে আসবে, যাবে আসবে, তারা মনে করবে, ভাববে যে এই রঘুনাথপুর লালন স্মৃতি কত সুন্দর, মাটির কল্পনা, দ্বিতীয় শেউরিয়া আঁকড়া, আমরা এই জায়গায়, এবং পাশেই তো চূর্ণী নদী, পাশেই চূর্ণী নদী, এই চূর্ণী নদী দিয়ে আমি আমার যতটুকু জানা। এবার অনুপ আমার ভক্ত, ছোট্টবেলা থেকে, ওর এখন তো মাথায় চুল নাই, তখন রবীন্দ্রনাথের মতো চুল ছিল, সে সবু আমার কাছে আছে। তো অনুপকে তখন এরকম আস্তে 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 লালন, রবীন্দ্রনাথ। এবার আমি একটু বলি যে অনুপ মণ্ডল আপনার শিষ্যত্ব গ্রহণ করেছিল কিভাবে, ওই প্রণামের বিষয়টা একটু বলুন। আমার শিষ্যত্ব গ্রহণ করেছিল কিভাবে, তার কারণ সন্ধ্যার সময় আমি অনুপ মণ্ডলের
সদা সর্বদাই তার পাশে টাইম দিয়েছি, তাকে বুঝিয়েছি, শিখিয়েছি। লালন, রবীন্দ্রনাথ এবং এই পল্লীর যে একটা ফোক লোক সংস্কৃতি, লোক সংস্কৃতি, বাউল চর্চা, বাউল চর্চা, লোকসঙ্গীত, এইসব এইগুলো বিষয়। হাতে ধরে শিখিয়েছি। ও তখন ছোটবেলায় যা শেখানো যায় তাই সে শেখে, কিন্তু যদি কোনো কাঁচা মাটি পুড়ে যায় সেই মাটি দিয়ে আর কিছু করা যায় না। তো মাটি ছিল কাঁচা মাটি, তাই আমি সুন্দর করে চাকের পর করে বালকের মতন সুন্দর করে একটা ভাট তৈরি করি। অতএব সেই অনুপ এখন আমার কাছ থেকে শিখে গুরু হইতে শিষ্য বড়, হ্যাঁ, গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য বলে কপালে করে, সেই অনুপ এমন জায়গায় পৌঁছিয়ে গেছে যে আজকে অনুপের সাথে সাক্ষাৎ করার জন্য চাতকের মতন ছেলে থাকতো। হ্যাঁ, তা আমি আশীর্বাদ করি অনুপ আরো বড় জায়গায় যাক। তাই আমরা যখন এই কয়েকটা তারক, প্রমথ সাই, সুকুমার সাই, তারপর রঞ্জিত সাই, অনুপ, গোবিন্দ মন্ডল, এই কিরণ যখন এই জায়গাটা ছেড়ে দিল, তখন আমরা ওই জায়গায় গাছপালা পরিষ্কার করে সুন্দর একটা করে ভাবলাম যে তাই তো উলাকান্দি হরিচাঁদ ঠাকুর ছিল, সে ঠাকুরনগর নিয়ে আসলো, তাকে নিয়ে এসে বড় মেলা হলো। তাহলে আমরাও ওই রকম লালনকে নিয়ে আসবো চুনি নদীর পাড়ে। চুনি নদীর পাড়ে। এই চুনি নদী দিয়েই তো তাই আমি রবীন্দ্রনাথ গেছে একসময়। কখনো এই অনুপের বা এইরকম করে আমরা মেলাটা 9 বছর থেকে এবার 10 বছর, হ্যাঁ, 10ম বর্ষ। যা আমি লিখলাম, আঁকা বাঁকা গায়ের পথে বাজে একতারাটি সুর, আলখেল্লা পরিধানে কোমরে ডুগি চরণে নুপুর। কোথায় সেই মনের মানুষ, কোথায় তার ধাম? লালন ফকির রবীন্দ্রনাথ বিশ্বজোড়া নাম, শেউরিয়া শিলাইদাহ পাশাপাশি গ্রাম, মনের মানুষ ধাম। রঘুনাথপুর পয়লা পৌষ বেজে ওঠে লালনেরই গান, কিরণ স্মৃতি মহাশ্মশান, সুন্নির ধারে কত সাধুরা লালনের গুণগান। হ্যাঁ, দর্শকদের জন্য বলি যে ইনি যে মাত্র যে কবিতাটা বললো, এই কবিতাটা ওনারই লেখা। উনি একেধারে কবিতাও লেখেন, গানও লেখেন, ওনার গান ইউটিউবে রয়েছেন। আরেকটা বিষয় বলি যে উনার একটা বইও রয়েছে, মায়ের চরণের সন্তান। আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, তাকে নিয়ে লিখেছিলেন মায়ের চরণের সন্তান কবিতাটা। তখন তিনি মুখ্যমন্ত্রী হননি, তখন রেলমন্ত্রী ছিলেন। সেই বইটা উনি দিয়ে এসছেন মুখ্যমন্ত্রীর কাছে। তো সেটাও একটা বড় ব্যাপার। তো এই যে লালন চর্চা আসলো, লালন, এবং আপনার এই ঘরে অনেক ছবি রয়েছে। আমরা দর্শকদের দেখাই। এই ছবি সম্বন্ধে আপনি একটু বলুন, যে এই যে এই ছবির স্মৃতি সম্বন্ধে আপনি বলুন, অসুবিধা নেই, আমরা দর্শকরা শুনতে পাবে। দেখো, আমি দেখলাম যে এই ছবি কিন্তু স্টুডিওয় তুললে পারে সেটা আর হয় এক, আর এই সঙ্গগুণে যদি এইসব বড় বড় এইসব মহান মানুষের সঙ্গে যদি এইসব সঙ্গ করে অনুষ্ঠান করে যদি ছবি তোলা যায়, তাহলে তাকে মানে চিরন্তন সত্য এবং চিরন্তন মানে তাজা যুগে যুগে তা একটা দাগ রেখে যাওয়ার জন্য আমার মনে মনে একটা কল্পনা হলো। তাই আমি তখন বড় বড় অনুষ্ঠান, এইসব জেলখানা, রেডিও বাংলো, চেতনা সাংস্কৃতিক রেল, এইসব অনুষ্ঠানগুলো মহান মহান মানুষের সঙ্গে, তারা ডিএম, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ বড় বড় মানে সরকারি কর্মচারী, তাদের সঙ্গে সাথে করে আমি যখন একটু আমার এই নিমাই মজুমদার নাম করে একটা ছেলে আমার এই ডানা ধরে এইভাবে, আজ রাহুল সেনা, কাল মুখ্যমন্ত্রী, এইরকম করে করে বড় বড় অনুষ্ঠানে আমার নিয়ে যে আস্তে আস্তে আমার দিকে গাঁয়ে কার্তিক মদক, হ্যাঁ, অমর পাল, শ্যামল কান্তি, সুশান্ত বাউলি, কুঞ্জবন বাউল, এইরকম নিয়ে আজ আমি যাকে তৈরি করলাম সেই অনুপ, সে আজকে আমার সন্তান। লালন যেমন মলম কারিগরের পিতা বলে ডাকতো, আমার মলম কারিগর আমার লাস্টে লালনের বলে যে না, আমি সন্তান, তুমি আমার গুরু, তুমি আমার পিতা। অনুপ ওই রকম আমার কাছে শিষ্যতা গ্রহণ করে আজ নিমাই মজুমদার, সে নদীয়ার নিমাই, আমি ব্রজের কৃষ্ণ। আজ অনুপ, নিমাই আর কৃষ্ণ তিনজন মিলিত হয়ে গেল। নিমাই আমার শিখাইলো এইসব জায়গায়, আর অনুপ আমার নিয়ে জানা ধরে আমাকে এই সুন্দর জায়গায় নিয়ে আসবে। আমার কাছ থেকে শিখে আবার আমারই না, সেটা আপনারই কৃপা। তার কাছে আমি এখন কৃতিত্ব। গুরু কৃপার জন্যই তো হয়েছে। শোধ করতে পারবো না আমি, মানে অনুপে। এবার আমার কাছে শিখেছে, যেমন রায় রামানন্দ, তিনি আছে কি মেঘ, আর মহাপ্রভু আছে সমুদ্র। তাই সমুদ্রের জল আকাশে ভাসছে বাষ্প হয়ে, আর সেই জল রায় রামানন্দ আস্বাদন করে আবার সেই সমুদ্রেই ফেরত দিচ্ছে। ওইরকম তদ্রূপ মহাপ্রভু যেরকম রায় রামানন্দর আকাশের মেঘ ছিল, আর মহাপ্রভু সমুদ্র ছিল, সেই সমুদ্রের জলে আকাশে ভাসছে, আবার সেই সমুদ্রের জলে আকাশের থেকে মহাপ্রভুর বুকের পর ফেরত দিচ্ছে। তাই অনুপ ওই রকম
আমার শিষ্যত্ব গ্রহণ করে শেষে অনুপই আমার বাবা হয়ে গেল, ঠাকুরদাদা হয়ে গেল, গুরুদেব হয়ে গেল, অনুপই আমার সব হয়ে গেল। আমার এখনো বোধ শক্তি নাই, স্মৃতি শক্তি নাই। আমি এখন কোনো কিছু জানতে হলে করতে হলে আমি অনুপের কাছে শুনে নি, বাবা আমার তো জ্ঞান নেই, তোমার তো বলেছে, তুমি এখন আমার শেখাও, আমার আর তোমার শেখানো। হ্যাঁ, যাই হোক, গুরু কৃপা ছাড়া তো কিছু হয় না, সেই বিষয়েও আমরা আসবো। পরবর্তী টপিকে আমরা যাচ্ছি। মনের মানুষ লোক সংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকার দ্য অনুপ মণ্ডল টক শো সিজন 1 চলছে। আমরা পেয়েছি বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী, লালন সঙ্গীত শিল্পী কৃষ্ণগোপাল বিশ্বাস মহাশয়কে। তো তার কণ্ঠে আমরা আরও কিছু কথা শুনব। এবার রবীন্দ্রনাথ এবং লালন ফকির, এই যে আমরা বলছি গুরু শিষ্য পরম্পরা, তো কিভাবে গুরু শিষ্য পরম্পরা বা তার দর্শন কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আমরা জানব। মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকার দ্য অনুপ মণ্ডল টক শো আপনারা দেখছেন, সিজন 1 চলছে। আজকে আমাদের বিশেষ অতিথি কৃষ্ণগোপাল বিশ্বাস, লালন সাধক এবং কবি, সাহিত্যিক এবং লালনের একজন পণ্ডিত বলা যেতে পারে। লালন সম্বন্ধে তার অগাধ পাণ্ডিত্য, সেই বিষয়ে আমরা শুনলাম। এবার আমরা শেষের দিকে চলে এসেছি। এবার যে বিষয়টা না বললেই নয়, বলতেই হয়, সেটা হলো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্ববাউল মহাত্মা লালন ফকির, এই দুজনকে আমরা অনেক গ্রন্থে পেয়েছি, নানাভাবে পেয়েছি, গুরু শিষ্য পরম্পরায় পেয়েছি, ভাবশিষ্য হিসাবে পেয়েছি। আপনি বিশ্বকবির নোবেল পাওয়ার বিষয়টা এবং লালন ফকিরের যে দর্শন কিভাবে রবীন্দ্রনাথকে প্রভাবিত করলো, সেই সব বিষয় নিয়ে আপনি আলোকপাত করুন একটু। নমস্কার। দেখো অনুপ, এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি যে নোবেল পেয়েছেন, বিশ্ব নোবেল, এর সম্পূর্ণ অনুদান হচ্ছে গিয়ে আমাদের সাইজি লালন ফকিরের। কেন? উনি তো কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের জমিদার ব্রাহ্মণ ছিলেন, আর উনি ছিলেন ফকির। আর উনার একটু আলাদা ভিতরে আর কি অন্যরকম মানে ছিল আর কি, সবসময় দেশ বিদেশ, জার্মান, জাপান, ইটালি, ফ্রান্স, লন্ডন, আমেরিকা, বিভিন্ন জায়গায় যেতেন। রবীন্দ্রনাথ ইতিমধ্যে এইভাবে আমার সাইজের গানগুলো শেউরিয়াতে গেলেন, শেউরিয়াতে একদিন গেলেন, শেউরিয়াতে যে দেখলেন সাইজের কথা, গান, মাটির কথা শুনে আকাশে বাতাসে ঘুরছে, সেই গানগুলোকে সংগ্রহ করলেন, সেই গানগুলো ঘুরছে, সেই গানগুলো বিশ্বকবি সংগ্রহ করলেন। এবার উনার গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি লিখেছিলেন, গীত গোবিন্দ কৃষ্ণতত্ত্ব, জয়দেব পদ্মাবতী কৃষ্ণতত্ত্ব, এই কৃষ্ণতত্ত্ব রবীন্দ্রনাথের বিশ্ব নোবেল পাওয়ার মূলে লালন ফকির। এইবার এইরকম আকাশে বাতাসে এই গানগুলো ভেসে বেড়ায়। উনি মাঝে মাঝে এইসব উনার মনে যখন হৃদয়ঙ্গম হয়, ধরে যায়, উনি তখন মাঝে মাঝে শেউরিয়া যান, শেউরিয়া যেয়ে উনার সাথে সঙ্গ করেন, টাইম দেওয়ার পর সঙ্গ করে তারপরে এইসব গানগুলো কালেকশন করে একটা ফুলের থেকে যেরকম মধু নিয়ে একটা সঞ্চয় করে একটা সুন্দর চাক বসাই, ওই রকম ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ লালনের সাথে সঙ্গ করতেন, মাঝে মাঝে যেতেন শেউরিয়া, উনাকেও বলতেন শিলাইদাহ যেতে। এরকম ভাবে আস্তে আস্তে উনার লালন সাইজির মাটির কথা যখন রবীন্দ্রনাথের হৃদয়ে গেঁথে যায়, তখন রবীন্দ্রনাথের ভিতরে একটা উনার প্রতি মানে চেতনা সারা জেগে যায় যে না, ইনি একজন মানুষ সত্যি, লালন একজন মানুষ, মানে মানবতাবাদ। হ্যাঁ। এইবার লালন হয়তো বললেন, পারে লয়ে যাওয়া আমায়, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাঠে, দয়াল তুমি বিনা ঘোর সংকটে না দেখি উপায়। বিশ্বকবি ওখান থেকে আবার একটু ভাব নিয়ে মানে ভাব শিষ্য, ভাবরস,
ভাবরস আস্বাদন। গীতাঞ্জলিতে লিখলেন কি? গীতাঞ্জলিতে কি লিখলেন? লিখলেন, ওই রে তরি দিল খুলে, তরু বুঝাকে নেবে তুলে, সামনে যখন দাবি ওরে, হাট না পিছন পিছে পড়ে, পিঠে ধরে বইতে গেলি, একলা পড়ে রইলি কুলে, ঘরের বুঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে, তাই যে তোরে বারে বারে ফিরতে হলে গেলি গুলে, ডাক রে বার মাঝিরে ডাক, বোঝা তোরে ডাক ভেসে যাক, জীবন খানি উজাড় করে সোপে দে তার চরণ গুলে, ওই রে তোরে দিল খুলে। এইরকম সাইজি মানে বললেন, একই সাবজেক্ট। একই সাবজেক্ট, উনি গান আর উনি কবিতা। সাইজি বললেন কি, ঘরের চাবি পরের হাতে। বাহ, হ্যাঁ, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, আমি হলাম জনম কানা, তারে না পায় দেখি, বাহ, 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 ঘরের চাবি পরের হাতে। বিশ্বকবি ওখান থেকে একটু রস আস্বাদন করে, বাহ, 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 অনুপম। রস আস্বাদন করে কি বললেন, ভেঙে ওই ঘরের চাবি নিয়ে গান রচনা করে দিলেন। আমারে ও গো বন্ধু আমার। এই যে মানে লালন বললেন যে ঘরের চাবি পরের হাতে, আর বিশ্বকবি বললেন ভেঙে ওই ঘরের চাবি নিয়ে যাবে কি আমারে। লালন বললেন দয়াল নিতাই কারোর ফিরে যাবে না, বাহ, 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 ধরো চরণ ছেড়ো না, দৃঢ় বিশ্বাস করে এমন ধরো নিতাই চাঁদের চরণ, পার হবে তুফান, অপার কেউ থাকবে না। রবীন্দ্রনাথ কি বললেন, ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝি, শুনতে কি পাস, দূরের থেকে পারের বাসে উঠছে বাজে, তরি কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে, সেটাই সন্ধ্যা অন্ধকারে তাই কি দেখা প্রদীপ রাজে, যেন আমার লাগছে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পারে হাসি টিকা রাধার হয়ে আসছে, আষাঢ় বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেন তুলে, যেগুলি তার নবীন আছে এই বেলানে সাজিয়ে সাজিয়ে। এই না, গীতাঞ্জলি তো আপনার পুরো মুখস্থ। গীতাঞ্জলি আমার পুরো মুখস্থ। আমি একটু দর্শকদের বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বইটা নোবেল পেয়েছিল সেই গীতাঞ্জলি, গীতাঞ্জলি বইটি পুরো মুখস্থ। আপনারা তার স্মৃতিশক্তির বিষয়টা আপনারা জানুন যে গীতাঞ্জলির পুরো বইটা মুখস্থ। এবং পল্লীকবি জসীমউদ্দিনের যে কবিতা কবর, কবিতারও আমরা অল্প একটু শুনবো কারণ সময় সীমিত। পল্লীকবি জসীমউদ্দিনের যে কবর কবিতা 108 লাইন নাকি কত লাইন, ওটা 116 লাইন, 118 লাইন, সেই কবিতাটাও মুখস্থ পুরো। তা বিশ্বকবি যখন লালনকে দর্শন করলেন, তখন বিশ্বকবির মনে মনে একটা ভাব, শিষ্য হওয়ার অন্তরে একটা সারা। মনের মানুষ একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকার দ্য অনুপ মণ্ডল টক শো সিজন 1 আপনারা দেখছেন। আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণগোপাল বিশ্বাস। কৃষ্ণগোপাল বিশ্বাসের অনেক প্রতিভার কথা আমরা জানতে পারলাম, আমার শ্রদ্ধেয় গুরু গোসাই। তার আরেকটি গুণ আমরা দেখেছি, শুনেছি এবং অনুধাবন করেছি, সেটা হলো উনি হয়তো পাঠশালাতে গিয়েছেন ছোটবেলায়, কিন্তু উনি যেভাবে ইংলিশের বিষয়ে বলেন, ইংলিশ ট্রান্সলেট করতে পারেন এবং ইংলিশের বিষয়ে ওনার ইংরেজি ভাষার প্রতি ওনার একটা প্রেম রয়েছে, সেই ইংলিশ বিষয়টাও আমরা অনুধাবন করব যে উনি কিভাবে ইংলিশটাকে অনুধাবন করেন এবং কিভাবে বিশ্লেষণ করেন। আপনার ইংরাজি সাহিত্য বা ইংরাজি ভাষা নিয়েও আমরা একটু আলোচনা করব। বলুন আপনার বিষয়টা, যে নিজেকে জানা, আত্মজ্ঞান। নমস্কার। দেখো অনু, কবি বললেন কি যে হোয়ার দেওয়ার ইজ এ উইল, দেওয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, হোয়াইল দেওয়ার ইজ লাইফ, দেওয়ার ইজ হোপ, জীবন থাকলে আশা থাকে। দেখো অনু, আমার সাইজি জীবনে স্কুলে যায়নি, কিন্তু তবু তার 44টা দেশে কলেজ, তার সেই কলেজে লিপিকা করে পড়ে তারপর সাবজেক্ট এই করে তবে তার লালনকে জানতে হয়, তার আলাপ আলোচনা, তার কথা, তার মাটির কথা, মানুষের কথা, মানুষ সত্য সহজে মত সে বলেছে, সেই সব কথাগুলো জানতে হয় সেই লালনের। কিন্তু তিনি জীবনে স্কুলে যায়নি। তা আমিও ওই রকম মূর্খ, আমি কোনোদিন স্কুলে যাই নাই। কিন্তু শোনো অনুপ, আমি বট গাছতলায় পড়েছি, কিন্তু আমার ওই যে একটা পূর্বের যে একটা মানে পরজন্মের যে একটা পূর্বজন্মের স্বীকৃতি আর কি, স্বীকৃতি, সেই স্বীকৃতিটা আমার ভিতরে আছে। সেইটুকুই আমি জানতে পারলাম। কেন যে আমার একটা কথা বললে
কানে গেলে সেইটি আমার পুরো টেপ হয়ে যায়, মানে মুখস্থ। মানে স্মৃতিশক্তি আপনার হ্যাঁ। প্রখর। তাই হুম। কবি বললেন হোয়ার দুয়ার হোয়ার হ্যাঁ নমস্কার। দেখো অনুপ, দার্শনিক সক্রেটিস বললেন নো দাই সেলফ, মানে আগে নিজেকে চেন। আমার সাইজি বললেন আপনার আপন খবর হয় না। এবং হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন কি, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তা এই যে আমাদের ভিতরে যে মানুষ, মানুষ সত্য, সেই মানুষ কি? সেই মানুষ আমি মানুষ না, আমার ভিতরে মানুষ আছে। সেই মানুষকে জাগ্রত করতে হলে আরেক মানুষ ধরতে হয়। সেই যেমন লোহা পরশের স্পর্শ হলে পরে সোনা হয়ে যায়, ওই রকম সেই মানুষটা ধরলে পারে সেই চেতনা জ্ঞান স্ফুটিত হয়। মানে তার আর বাহির জগতের, তার অন্তর জগতের চক্ষু তার খুলে যায়, জ্ঞান জ্ঞান চক্ষু। তা লালন বললেন আপনার আপন খবর হয় না। হ্যাঁ। আর মহাপ্রভু বললেন আমি কে, কে বা আমায়, যারে তাকে ইহা না জানিলে জীবের কহিছি হিত হয়। তা আবার লালন বললেন আপনার আপন খবর হয় না। দার্শনিক সক্রেটিস বললেন যে নো দাই সেল, আগে নিজেকে চেন। তা এই যে সাইজি বললেন যে এই ২১,৬০০ বার এই মানুষ এই দেহ থেকে যাওয়া আসা করে, সেই মানুষকে চেনো, মানুষকে ধরো। সেই মানুষকে ধরলে, সেই মানুষকে চিনলে তোমার সব বিষয় আশায় যন্ত্রণা যা কিছু আছে সব শান্তি কাম্য আসবে, শান্তি হবে। তাহলে সেই জায়গাটা কবি বললেন ইংলিশে কি বললেন, ইউরোপের কবি বললেন আই হ্যাজ টু ম্যান নট এম ফ্লাইট টু ক্রস ইট। কেননা আই মানে আমি, এম মানে নিরিখ, নট মানে না, ফ্লাইট মানে বিমান, হ্যাজ মানে আছে। সেই মানুষটা আমার দেহ খাঁচার থেকে কোথায় চলে যাচ্ছে, ২১,৬০০ বার যাওয়া আসা করছে, সেই মানুষকে একজন জ্ঞানী তার পরশ করে একজন ভাব শিষ্য হয়ে সেই ভাবগুলো ধরে তুমি নিজেকে জানো। এটাই হচ্ছে লালনের, এটাই হচ্ছে লালনের সাবজেক্ট। তা তুমি তাকে জানো, তুমি তাকে জানো। পাখি কখন যেন উড়ে যায়, পাখি কখন যেন উড়ে যায়, এই একটা বিষয়ে বদ আর একটু। হাওয়া লেগে খাঁচায়। তা বদ হাওয়াটা কি? বদ হাওয়াটা এই শরীর জরা ব্যাধির মন্দির। তা জরা ব্যাধি হচ্ছে বদ হাওয়া। সেই বদ হাওয়া যদি কারো লেগে যায়, সে পাখি উড়ে যায়। লালনের তো অনেক গান রয়েছে, হ্যাঁ, আপনি এই সময় গান, গেলে সাধন হবেন। এই গানটাকেই আপনি বাছলেন কেন? এই পাখি কখন যেন উড়ে যায় এই গানটাকেই আপনি শ্রেষ্ঠ গান বললেন কেন, সেটা যদি একটু বলেন। কেন বললাম জীবন মরণ সমস্যার বিষয়টা। জীবন, জীবন মরণ সমস্যা কেন? এই আমরা যাদের সাথে চলি, আমার বয়স 65 ইয়ার, হুম। কিন্তু তাদের বয়স হয়তো 25, কি হয়তো 80 কি 40। তারা আমার সামনে দিয়ে ঘোরাফেরা করতে করতে তারা একটা স্ট্রোক রোগ হচ্ছে, চলে যাচ্ছে। তাহলে যে মায়া একসাথে চলা, সঙ্গ করা, তাদের সাথে যদি একটা হারিয়ে যায়, যেমন মহাপ্রভু বললেন যে পৃথিবীতে স্ত্রী শোক, মাতৃ শোক, পিতৃ শোক, পুত্র শোকের থেকে বড় শোক হচ্ছে গে একজন কৃষ্ণ ভক্ত যদি মাঝখানেতে হারিয়ে যায়, সেটাই হচ্ছে বড় শোক। তা সেইটা মহাপ্রভুর কথা, শিবাসের আঙিনায় যেমন শিবাসের সন্তান দেহ রেখে আহ, সে অচৈতন্য হয়ে পড়েছিল, তারপরে সেই মহাপ্রভুর পায়ের আঘাত লেগে আবার সে তার জীবন ফিরে আসলো। তার কারণ সে তো তখন ভগবান তার আঙিনায় নাচছে, আমার তো আর ভগবান নাচছে না। তাহলে আমি যখন এদের সাথে চলি, এই ছেলে পেলে ইয়াং জেনারেশন, এরা আস্তে আস্তে এরা কেরমে কেরমে এরা পাশের থেকে স্ট্রোক হয়ে সরে চলে যাচ্ছে, আর আমি দেখছি আর ভাবছি যে তাহলে কি, এই যে আমার সাইজি মাটির কথা, মনের কথা, প্রাণের কথা লিখলেন, দেহতত্ত্ব, মানুষের কথা, শ্রেষ্ঠ গান পাখি শ্রেষ্ঠ কখন। গান। আমি এই লালনের যত গান আছে তার ভিতর থেকে পাখি কখন যেন উড়ে যায়। গোষ্ঠ গোপাল বলল যে ডাকলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে করে। বাবা পাগলা বলল মরণ কারুর কথা শোন। বিজয় সরকার বললেন যে পোষা পাখি উড়ে গেছে সজনী একদিন ভাবি নাই মনে। এদের যাই হোক, ওদিকে আর যেতে চাচ্ছে না, এদের ওয়ার্ড বড়। আর আমার সাইজির মাত্র দুটো কথা, পাখি কখন যেন উড়ে যায়, মানে জীবন সমস্যা দেখছি সামনে তো সরে যাচ্ছে। তাই বিন্দুতে আমি সিন্ধু দর্শন আর কি। বিন্দুতে সিন্ধু দর্শন। তাই আমি এইরকম দেখি ওই গানটাকে আমি সব থেকে মহাসঙ্গীত করার সঙ্গে সঙ্গে আমার শিষ্য ভক্ত অনুপ মণ্ডল
সে তখন দেখলো, চিন্তা করে, আর সর্বনাশ, আমার গুরুদেব এতদিন এই লালন রিসার্চ করে সামান্য একটা কথা, এত কিছু লালন করার পর সামান্য লালনের মধ্যে একটা কথা খুঁজে পেয়েছেন, তাই সঙ্গে সঙ্গে এই পাখি কখন যেন উড়ে যায়, এটি সঙ্গে সঙ্গে দলিল হয়ে গেল। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে বাঁধানো আছে এবং আমাদের লালন মেলাতেও এটা আমরা প্রচার করব। মনের মানুষ লোক সংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকার দ্য অনুপ মণ্ডল টক শো সিজন 1-এ আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। অসাধারণ বক্তব্য রাখলেন কৃষ্ণগোপাল বিশ্বাস মহাশয়। আমরা তার গুণমুগ্ধকর কথাবার্তা শুনলাম এবং লালন সম্বন্ধে জানলাম, রবীন্দ্রনাথ সম্বন্ধে জানলাম। তো আমাদের সময়সীমা শেষ হয়েছে। আমরা হয়তো আবার কোনো গানের অনুষ্ঠানে বা আরেকটি ইন্টারভিউয়ে আমরা আসতে পারি। তো কদিন আগেই গেল বিজয়া, সেই বিজয়ার জন্য গুসাইয়ের জন্য নিয়ে এসছি একটা মিষ্টির প্যাকেট। আমরা সাক্ষাৎকার শেষে আমরা মিষ্টির প্যাকেটটা তুলে দিলাম। সাইজি, আপনি দর্শকদের সম্বন্ধে কিছু বলুন যে আজকের ইন্টারভিউটা কেমন লাগলো, সেটা যদি বলেন। আজকের ইন্টারভিউটা খুব সুন্দর লাগলো। কেন? সুন্দর মানুষ যেখানে থাকে, সুন্দর কথা যেখানে বলে, সেখানে সুন্দরই তৈরি হয়। একটা আগাছা যে জায়গা মানুষ স্থান নেয়, সেখানে আগাছা আর থাকে না, সেখানে একটা সুন্দর একটা রঙ্গমঞ্চ পরিবেশ, একটা আলোকিত সুন্দর তৈরি হয়। যেমন অদ্বৈত সুরধ্বনির তীরে অদ্বৈত আর কি ওখানে বসে বন জঙ্গল সাফ করে গৌরকে আরাধনা করতে করতে সেখানে আজ কত সুন্দর একটা এবং এই চিত্রকৃত বিষয়ে আমি হয়ে গেল। একটু বলি যে এখানে যে আমরা যে দোকানটায় বসে রয়েছি, এই দোকানের আশেপাশে এই মুহূর্তে 10-15টা দোকান রয়েছে, কিন্তু প্রথম কিন্তু এই কৃষ্ণ গোসাই প্রথম দোকান দিয়েছিলেন এবং উনি বাক্য দিয়েছিলেন যে এখানে মার্কেট হবে এবং আজকে সে মার্কেট হয়েছে। এটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, এইটা আমি যখন এই এই জায়গায় আমি পাশেই একটু কাজ করতাম, ক্ষৌর কাজ। আমি সুরস্তি সম্প্রদায় পরামানিক ক্ষৌর কাজ করতাম। তো এদের সাথে সঙ্গ দিয়ে এরা আমাকে নিয়ে এসে, এই জায়গা কেউ ছিল না, এই জায়গা হাহাকার, শুধু শিয়াল হুম, বাঘ শব্দ দিত। এইবার ইরা নিয়ে এসে এই জায়গা যখন দোকান করি, তখন আর কি এই জায়গাটায় এই অনুপ গুসাই আপনি এই জায়গা দোকান করলেন, কেউ নাই, এই এই জায়গা কি আর কোনোদিন উন্নতি হবে? এইরকম জায়গায় দোকান করলেন। আপনি আমি তো দেখলাম, বাক্য দিলেন। আমি বললাম, অনুপ, এই জায়গাটা তোমরাই, তোমাদের এক ভাই দাদা, সে দেখি আমার এই জায়গাটা দিয়েছে সামান্য 5,000 টাকায় একটা গাছের গুড়ায়। সেই গাছটা এখন মারা গেছে, 17 বছর আয় গাছের গুড়ায়। তা আমি বললাম, এই জায়গা এসে গাছের গুড়ায় খুব শান্তি পায় ভক্তবিন্দু। আর আমি বলি যে, দেখ, এই জায়গা আমলকি, হত্তেকি, বয়রা, এই 950 বিঘে জমি, রঘুনাথপুর ফরেস্ট, এখানেই অক্সিজেন। তাই এই জায়গা, এইটা হচ্ছে এসি মার্কেট। এসি মার্কেট নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে আস্তে আস্তে চায়ের দোকান, আস্তে আস্তে মিষ্টির দোকান, আস্তে আস্তে মেকারি, আস্তে আস্তে মুদিখানা, এইরকম। একটা তো ব্যাংক হয়েছিল হ্যাঁ, মানে মিল, একদম বাড়ি এবং আমরা সুন্দর তো ভাবে। এই আপনার দোকানের সামনে তো বনকুম্ভ মেলা করলাম হ্যাঁ, এই বছর, বনকুম্ভ মেলা করলাম। আনন্দধাম তৈরি হয়েছে। আনন্দধাম, কাঞ্চনী দাসী, কার্তিক দাস বাউল, বিজয় কৃষ্ণ, বসন্ত অধিকারী, ইউটিউবের বিপ্লব নাবিক, এরা সকলেই মহান মহান শিল্পীরা এসে এই কিরণ মণ্ডলের জায়গায়, যেটা কিরণ মণ্ডলের মেজ ঘরের ছেলে বড় নাতি বাড়ি করছে, সেই জায়গা ঢিলের মধ্যে এরা জি বাংলার শিল্পীরা কত কষ্ট করে নেচে আনন্দ দিয়ে আমার